ওয়েলকাম টু অথর্ব। আজকে শনিবার, আর শনিবার মানে হচ্ছে ডব্লিউবিসিএস এর 25টি কোয়েশ্চেনের আমরা প্র্যাকটিস সেট আলোচনা করব। সোমবার, বুধবার এবং শুক্রবার মনে রাখবে সায়েন্সের কোয়েশ্চেন্স এবং হচ্ছে সায়েন্সের আমরা প্র্যাকটিস সেট করে থাকি, এবং হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিন হচ্ছে ডব্লিউবিসিএস এর প্র্যাকটিস সেট। তার কারণ হচ্ছে মনে রাখবে আরআরবি এনটিপিসি সর্বভারতীয় সব থেকে বড় কম্পিটিশনের এক্সাম এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় এক্সাম ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ডিসেম্বরে হবে। তো এই দুটো পরীক্ষাকে মাথায় রেখে 20,000 জিকে এবং জিএস এর কোয়েশ্চেন্স আমরা করবো। তোমরা পড়াশোনা যেখান থেকে করো থিওরি, কিন্তু থিওরি প্র্যাকটিস করার সাথে সাথে কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করা খুব বেশি ইম্পর্টেন্ট। তাই এই ক্লাসগুলো এনে থাকা, ঠিক আছে? এই দুটো প্লেলিস্ট হচ্ছে তোমরা পেয়ে যাবে, প্লেলিস্টের লিংক আমার ডেসক্রিপশন বক্সে। যদি এর ভিডিও দেখা হয়ে যায় তাহলে ওগুলো দেখতে পারো। আজকের এটা লেকচার নাম্বার 2, ঠিক আছে? চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করবো। প্রথম প্রশ্ন বলছে সত্যার্থ প্রকাশ ইজ স্যাক্রেড বুক অফ, সত্যার্থ প্রকাশ এই বইটি কাদের? পবিত্র বইটি কোন? অপশন নাম্বার এ বলছে আর্য সমাজের, ব্রহ্ম সমাজ, থিওসফিক্যাল সোসাইটি নাকি প্রার্থনা সমাজ। আমরা জানি আর্য সমাজের ফাউন্ডার হচ্ছে তোমার দয়ানন্দ সরস্বতী। কি বললাম নাম? দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? আর এনারই লেখা হচ্ছে এই সত্যার্থ প্রকাশ। দয়ানন্দ সরস্বতীর আরেকটা বই আছে, কি বই? বেদভাষ্য এবং বেদভাষ্য ভূমিকা। তো 3টে বইয়ের নাম মনে রাখবে। এবং দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ স্থাপন করেছিল 1875 সালে, ঠিক আছে? 1875 সাল তো হয়ে যাবে এইটা সত্যার্থ প্রকাশ। ব্রহ্ম সমাজের কথা যদি বলি 1828 সাল, 1828 ব্রহ্ম সভা নামে এটা রাজা রামমোহন রায় স্থাপন করে। তারপরে এটার নাম পরিবর্তন হয়ে যায় 1829 সালে, ঠিক আছে? আচ্ছা, থিওসফিক্যাল সোসাইটি এটাও 1875 সাল। এর সাথে যুক্ত হচ্ছে ব্লাভাটস্কি এবং অলকট, দুজনে মিলে এটা তোমার স্থাপন করেছিল কোথায়? না নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক, ঠিক আছে? নিউ ইয়র্ক সিটিতে স্থাপন করেছিল। এবং হচ্ছে এই যে থিওসফিক্যাল সোসাইটি এটির সাথে হচ্ছে যুক্ত ছিল পরবর্তীকালে অ্যানিবেশন, যেটা পরবর্তীকালে ভারতবর্ষে আসে। ভারতবর্ষে কোথায়? না মাদ্রাজের আদিয়ারের কাছে, ঠিক আছে? প্রার্থনা সমাজ হচ্ছে 1867 সাল, এটাও বোম্বে তোমার মহারাষ্ট্রের ওইখানে। আর এর সাথে দুজন ব্যক্তির নাম মনে রাখবে। প্রথমত হচ্ছে তোমার আত্মারাম পান্ডুরঙ্গ, আত্মারাম পান্ডুরঙ্গ পান্ডুরঙ্গ আরেকজন হচ্ছে তোমার এমজি রানাডে, এমজি রানাডে, ঠিক আছে? এমজি রানাডে। তো এই দুজন। পরের 2 নম্বর কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাগল অফ মহাত্মা গান্ধী ওয়াজ রিলেটেড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার। এই চারটের মধ্যে কারখানার মজুর বা শ্রমিকদের জন্য কোনটা লড়াই করেছিলেন গান্ধীজি? চম্পারণ বিহারে করেছিল কত সাল? 1917 সালে, 1917 সালে। আর এইটাই হচ্ছে ভারতবর্ষে এসে গান্ধীজির প্রথম আন্দোলন, এটা বিহারে করেছিল চম্পারণ। এখানেই 3 কাঠিয়া ব্যবস্থা। আর এখানে এসেই হচ্ছে ভারতবর্ষের প্রথম যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ, তার সাথে সাক্ষাৎ হয়েছিল। চম্পারণে কি আহ্বান করেছিল? মনে রাখবে চম্পারণে আহ্বান করেছিল হচ্ছে রাজেন্দ্র শুক্লা, ঠিক আছে? রাজকুমার শুক্লা, সরি, রাজকুমার শুক্লা, রাজকুমার শুক্লা। আচ্ছা, এবার কোয়েশ্চেন্সে যদি বলি খেদা সত্যাগ্রহ এটা হচ্ছে 1918। আর আহমেদাবাদ মিল স্ট্রাইক এটা আনসার হয়ে যাবে। আহমেদাবাদ মিল স্ট্রাইক এটা হচ্ছে 1918 সালে তৈরি হয়েছিল গুজরাট, দুটাই হচ্ছে গুজরাটে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন বলছে ইন্ডিয়াস ফার্স্ট টোম কনস্ট্রাক্টেড অফ ইন্ডিয়া ইন্ডো ইসলামিক স্টাইল। ভারতবর্ষের ইন্ডো ইসলামিক স্টাইলে তৈরি হওয়া প্রথম টোম বা হচ্ছে সমাধি কোনটা? হুমায়ুন টোম, বলবন টোম নাকি আকবর টোম নাকি আলাউদ্দিন টোম? তো আনসার ইজ অপশন নাম্বার বি, বলবন টোম, ঠিক আছে? আর হুমায়ুন টোম কোথায় আছে? না দিল্লিতে রয়েছে, দিল্লিতে, ঠিক আছে? আর এটাকে তোমার তাজমহলের প্রোটোটাইপ বলা হয় হুমায়ুনের টোমকে। ওকে, আচ্ছা, হুমায়ুনের টোম কে বানিয়েছে? হুমায়ুনের সমাধি কে তৈরি করেছে? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? এটা তোমাদের টাস্ক থাকলো। নেক্সট কোশ্চেন বলছে হিউম্যান আই ক্যান সেন্স ডু, আমাদের মানব চক্ষু নিম্নলিখিত কোনগুলি সেন্স করতে পারে? প্রথম বলছে স্মল রেঞ্জ ইলেকট্রোম্যাগনেটিক রে, a large range electromagnetic ray cannot detect electromagnetic waves নাকি only longitudinal wave। দেখো আমরা তো লাইট দেখতে পারি, লাইট তো আমরা ভিজিবল লাইট করতে পারি। তো যদি করতে পারি তাহলে ভিজিবল লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রে। তাহলে অটোমেটিক্যালি তোমার সি বাদ হয়ে যায়, সি যদি বাদ হয়ে যায় শুনে ডিও বাদ হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার এ এন্ড বি এর মধ্যে কোন? তো স্মল রেঞ্জ, অপশন নাম্বার এ, স্মল রেঞ্জ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, যদি হিউম্যান আই সম্পর্কে বলি তাহলে হিউম্যান আই এর হচ্ছে তোমার রেটিনা, মনে রাখবে রেটিনা। রেটিনার মধ্যেই রেটিনার মধ্যেই তোমার কি পড়ে? প্রতিচ্ছবি পড়ে। রেটিনা হচ্ছে একদম লেন্সের পেছনে থাকে। আর লেন্সটা কিরকম হয়? মানব চোখের লেন্স হচ্ছে তোমার কনভেক্স, ঠিক আছে?
কনভেক্স লেন্স, আমাদের মানব চোখের লেন্স হচ্ছে কনভেক্স লেন্স, আর যেটা আমাদের আই ট্রান্সপ্লান্ট করা হয় যে অপারেশন করে সেটা হচ্ছে কর্নিয়া। ওকে, লেন্স নয় কিন্তু কর্নিয়া, কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়। ওকে, আর মানব চোখের কর্নিয়া এবং যে শার্কের কর্নিয়া সেম, সেই কারণে শার্কের কর্নিয়াও মানব চোখে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা অপটিক্যাল স্নায়ু, অপটিক্যাল স্নায়ু যেখানে তোমার ইয়ে করছে মিলছে, রেটিনা যেখানে অপটিক্যাল স্নায়ুর সাথে মিশছে সেই জায়গাটা হচ্ছে ব্লাইন্ড স্পট। এখানে কোনো রকমের রেটিনা বা ফটো ইলেকট্রিক সেন্সিটিভিটি এখানে হয় না, সেই কারণে এখানে প্রতিচ্ছবি গঠিত তৈরি হয় না। ঠিক আছে, মনে রেখে দিও। পরের প্রশ্ন বলছে যে পাস্কালস ল স্টেট দ্যাট দ্য প্রেশার ইজ আ ফ্লুইড অ্যাট, হবে না এটা জিরো কাটা, রেস্ট ইজ দ্য সেম অ্যাট দ্য অল পয়েন্ট। মানে এখানে বলছে পাস্কালের ল অনুযায়ী প্রেশার যদি মনে করো ফ্লুইডের রেস্টে থাকে, স্থির থাকে, তাহলে সেম অ্যাট দ্য পয়েন্ট কি হবে সেটা, দে আর অ্যাট দ্য সেম হাইট, তাহলে সেম হাইটে আছে তার জন্য সেম প্রেশার, নাকি দে আর অ্যালং দ্য সেম প্লেন, দে আর অ্যালং দ্য সেম লাইন, নাকি বোথ এ এন্ড বি। তো উত্তর হবে অপশন নাম্বার এ, সেম হাইটে রয়েছে। ঠিক আছে, সেম হাইট আনসার এটা। পাস্কালস ল কি বলে? পাস্কালস ল বলা হয় বদ্ধ তরলকে যদি একদিকে চাপ দেওয়া হয়, প্রেসার দেওয়া হয়, সেই প্রেসারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এইটাকেই কাজে লাগিয়ে হাইড্রোলিক প্রেস বানানো হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে 6 নম্বর, হু রোট দা বুক পঞ্চ সিদ্ধান্তিকা। এই পঞ্চ সিদ্ধান্তিকা বইটির রাইটার হচ্ছে বরাহমিহির, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, নাকি কালিদাস? তো আনসার ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে তোমার বরাহমিহিরের লেখা হচ্ছে তোমার পঞ্চ সিদ্ধান্তিকা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন বলবো। 7 নম্বর বলছে আচারঙ্গ সূত্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং রিলিজিয়ন। আচারঙ্গ সূত্র আমরা জানি কল্পসূত্র, এটা কোথার সাথে? জৈনিজমের সাথে। তার আনসার জৈনিজম, বৌদ্ধিজম, শিখিজম, নাকি হচ্ছে আভায়াজি। অপশন নম্বর হবে এ জৈনিজম। জৈনিজমের সাথে তোমার আচারঙ্গ সূত্র কানেকশন রয়েছে। ঠিক আছে, আচ্ছা প্রথম হচ্ছে জৈন যে তিনি ছিলেন তার তীর্থঙ্করের নাম হচ্ছে কি? ঋষভদেব। আর হচ্ছে 23তম তার নাম হচ্ছে পার্শ্বনাথ বা পার্শ্বনাথ। আর হচ্ছে 24তম হচ্ছে মহাবীর। এবার প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে যে মহাবীরের চিহ্ন কি? মহাবীরের চিহ্ন হচ্ছে লায়ন, তিনি লায়ন চিহ্ন ব্যবহার করতেন। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে যে ব্যাটেল অফ তালিকোটা, এই যে ব্যাটেল অফ তালিকোটা রেজাল্টেড দ্য ডিক্লাইন অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং এম্পায়ার। ব্যাটেল অফ তালিকোটার সাথে নিম্নলিখিত কোন রাজবংশের সমাপ্ত ঘটে? ডেকান সুলতান, মাদুরাই সুলতান, পান্ডিয়া এম্পায়ার, নাকি হচ্ছে তোমার বিজয়নগর এম্পায়ার? তো উত্তর হবে ডেকান সুলতান, মাদুরাই, পান্ডিয়া। অপশন নাম্বার ডি বিজয়নগর এম্পায়ারের। বিজয়নগর হচ্ছিল দক্ষিণ ভারতের হিন্দু সাম্রাজ্য ছিল সেই সময়। তো তালিকোটা যুদ্ধে যখন রাম রায় ছিল এই তোমার ইয়েতে বিজয়নগরের সাথে, কি বললাম নাম? রাম রায়, তার সাথে যুদ্ধ হয়েছিল কার সাথে? বিদর বিজাপুর, ঠিক আছে, আহমেদনগর এন্ড হচ্ছে তোমার গোলকোন্ডা। এই চারটের সাথে সংগ্রাম হয়েছিল, তোমার সংঘর্ষ হয়েছিল ওই 1565 সালে। আর এইটাই ছিল তালিকতের যুদ্ধ। তালিকটে যদি 4 জনের কাছে আমরা হেরে যাই, সুতরাং বিজয়নগরে সমাপ্ত হয়ে যায়। ওকে, পরবর্তী প্রশ্ন বলছে যে আরবিআই হ্যাজ অ্যানাউন্স টু ইস্যু নিউ 20 ব্যাংক নোট উইথ দ্য মোটিভ। মানে এখানে বলতে চাইছে যে 20 টাকার ব্যাংক নোটের মধ্যে কিসের ছবি থাকে? ঠিক আছে, কোন ছবি? রানী কি বাব, ইলোরা কেভস, হাম্পি, নাকি হচ্ছে তোমার সাঞ্চি? উত্তর হবে ইলোরা কেভ। ঠিক আছে, সাঁচি হচ্ছে 200 টাকার নোটে থাকে, 200 টাকার নোটে সাঁচি থাকে। ওকে, 50 টাকার নোটে হাম্পি, দেখে নাও 50 টাকার নোটে হাম্পি থাকে। আর মনে রাখবে পুরনো 1 টাকার নোটে থাকতো হচ্ছে সাগর সম্রাট থাকে হচ্ছে তোমার 1 টাকাতে। 2 টাকাতে থাকে হচ্ছে তোমার আর্যভট্ট, পুরনো প্রথম যে আমাদের স্যাটেলাইট সেইটা 2 টাকার নোটে থাকে। আর 10 টাকার নোটে থাকে কোনার্ক সান টেম্পল থাকে হচ্ছে তোমার 10 টাকার নোটে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক হেডকোয়ার্টার কোথায়? ভালো প্রশ্ন, একদম পুরো অ্যাকিউরেট কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন ডব্লিউবিসিএস এর জন্য এই ধরনের কোশ্চেন আসে। তো ইন্ডিয়া, চায়না, জাপান, নাকি
নর্থ সাউথ কোরিয়া। তো আনসার ইজ জাপানের বেজিং এ। জাপানের বেজিং এ অবস্থিত এটা। আর এটা স্থাপিত হচ্ছিল 2016 সালে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। আচ্ছা, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তোমার হেডকোয়ার্টার রয়েছে মেনিলাতে। মেনিলা সিটিতে রয়েছে। আর মেনিলা সিটি হচ্ছে তোমার রাজধানী হচ্ছে ফিলিপাইন্সে। ঠিক আছে, ফিলিপাইন্স থেকে একটা অ্যাওয়ার্ড দেয় রেমন ম্যাক্সে, যেটাকে তোমার এশিয়ান নোবেল বলা হয়। ওকে। আচ্ছা, ওয়াটার ওয়েভস প্রডিউসড দ্য মোটর বোট সেলিং দ্য ওয়াটার, মানে বলতে চাইছে যখন নাকি জলের উপর দিয়ে মোটর বোট যায়, যে ঢেউ ওঠে বা ওয়েভ ওঠে, ওই ওয়েভটা কেমন টাইপের ওয়েভ? ওটা নাইদার লঙ্গিটিউডনাল নোর ট্রান্সভার্স, সেটা না ট্রান্সভার্স মানে হচ্ছে না তোমার অনুদৈর্ঘ্য না তির্যক, নাকি বোথ অনুদৈর্ঘ্য এবং তির্যক দুটোই, নাকি হচ্ছে অনলি অনুদৈর্ঘ্য, নাকি অনলি তোমার তির্যক, মানে লঙ্গিটিউড না ট্রান্সভার্স, কোনটা আনসার হবে? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার বলে তোমার মনে হচ্ছে বলো? মনে মনে একটা আনসার ভেবে নাও, কোনটা তোমার মনে হচ্ছে। আনসার বোথ হবে। বোথ হচ্ছে তোমার লঙ্গিটিউড এন্ড ট্রান্সভার্স ওয়েভ হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে এন্টোমোলজি। এটার থেকে সোজা প্রশ্ন আর মনে হয় না। ঠিক আছে, এন্টোমোলজি স্টাডি অফ কিসের? বলছে দ্য অরিজিন অ্যান্ড হিস্টোরি অফ টেকনিক্যাল দ্য সাইন্টিফিক টার্মস, নাকি বিহেভিয়ার অফ দ্য হিউম্যান বিংস, দ্য ইনসেক্ট, নাকি ফরমেশন অফ রকস। রক যেটা পড়াশোনা করা হয়, মানে তোমার শিলা নিয়ে পড়াশোনা করা হয়, সেটাকে বলা হয় পেট্রোলজি। ঠিক আছে, তো আনসার অপশন নাম্বার সি, ইনসেক্ট নিয়ে পড়াশোনাই হচ্ছে তোমার এন্টোমোলজি বলে, এন্টোমোলজি। তারপরে নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ডাজ নট ফ্লো ইনটু দ্য আরবিয়ান সি। নিম্নলিখিত চারটের মধ্যে কোনটা আরব সাগরে পড়েনি? কোনটা? তুঙ্গভদ্রা, সবরমতী, মান্ডবী, নাকি নর্মদা? খুব সিম্পল, ভেরি সিম্পল কোশ্চেন। ঠিক আছে, তো এই যে সবরমতী বলো, মান্ডবী বলো, তারপরে নর্মদা, তিনটেই হচ্ছে আরব সাগরে পড়েছে, মানে পশ্চিম বাহিনী নদী। একমাত্র তুঙ্গভদ্রা হচ্ছে পূর্ব বাহিনী নদী, এটা কৃষ্ণা নদীতে মিশেছে। কৃষ্ণা, ঠিক আছে, কৃষ্ণা নদীর উপনদী। আর এই তুঙ্গভদ্রার তীরে হাম্পি অবস্থিত। হাম্পি, আর হাম্পি হচ্ছে হচ্ছে তোমার বিজয়নগরের ক্যাপিটাল ছিল। ঠিক আছে, বিজয়নগরের ক্যাপিটাল একটু আগে পড়লাম যেটা। ওকে, মান্ডবী নদীর তীরে মনে রাখবে গোয়া সিটি, গোয়ার হচ্ছে তোমার ক্যাপিটাল পানাজি অবস্থিত। পানাজি মান্ডবী নদীর তীরে অবস্থিত। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। চলো পরের প্রশ্ন বলবো। 14 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোইং হুইচ অ্যামং দ্য ফলোইং শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া টক্স অ্যাবাউট দ্য অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা। মানে বলতে যে খুব ভালো প্রশ্ন, আমাদের টোটাল শিডিউলের সংখ্যা হচ্ছে 12টা। এই 12টা শিডিউলের মধ্যে রাজ্যসভার যে সিট অ্যালোকেশন হয় সেটা কত নম্বর শিডিউলের আন্ডারে রয়েছে? দ্য আনসার ইজ 3rd, 4th, 5th, নাকি 6th? আনসার হবে, দেখো ফার্স্টে কি রয়েছে, ফার্স্টে রয়েছে নেম টেম ইত্যাদি রয়েছে, দেশের নাম এই। ঠিক আছে, ইন্ডিয়ান টেরিটরির কথা বলেছে। সেকেন্ড নম্বরে কি বলছে? এক নম্বরে তো গেল। সেকেন্ড নম্বরে কি বলছে? সেকেন্ড নম্বরে হচ্ছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশনের কথা বলা আছে। থার্ড যেটা তোমার কোথায় গেল, থার্ডে কি রয়েছে? থার্ডে রয়েছে হচ্ছে থার্ডেই রয়েছে হচ্ছে তোমার ওথ অ্যান্ড অ্যাফার্মেশন। ঠিক আছে, মানে তোমার শপথ টপথ ইত্যাদি। তাহলে পাশ থেকে বলি একটু। ঠিক আছে, এক নম্বরে বলছে কি? এক নম্বরে বলছে যে দেশের নাম, ইউনিয়ন টেরিটরি, এগুলো। 2 নম্বরে বলা হচ্ছে যে অফিসারদের স্যালারি, এমুলেমেন্টস, এগুলো যে কত কে কত পাবে, মাইনা টাইনা, বেতন টেতন, এই সমস্ত কথা বলা হচ্ছে অফিসারদের 2 নম্বরে। 3 নম্বরে বলা হচ্ছে যে শপথ বাক্য। ঠিক আছে, আর 4 নম্বরে বলা হচ্ছে রাজ্যসভার, এই যে 4 নম্বর অপশন নম্বর বি, রাজ্যসভার সিট, এমপি কোন দেশ, কোন রাজ্য বা কোন ইউনিয়ন টেরিটরি কত হচ্ছে তোমার রাজ্যসভাতে সিট পাবে, সেটা হচ্ছে তোমার বলা হচ্ছে 4-এ। ঠিক আছে, ফিফথে বলা হচ্ছে শিডিউল এরিয়া। হ্যাঁ, সিক্সথে হচ্ছে তোমার আদার শিডিউল এরিয়া। এই যে আদার শিডিউল এরিয়া, এই আদার শিডিউল এরিয়াটা কোনটা? এটা মনে রাখবে MMAT। MMAT মনে রাখবে। MM ফর হচ্ছে তোমার তোমার মেঘালয়, মিজোরাম, আসাম এন্ড ত্রিপুরা। এই চারটেকে তোমার শিডিউল নাম্বার 6 এর আন্ডারে রাখা হয়েছে। 6 এর 7th নাম্বার শিডিউল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 7 নাম্বার শিডিউল হচ্ছে তোমার ফেডারেল স্ট্রাকচার, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং হচ্ছে তোমার যে কনকারেন্ট লিস্ট, যে তালিকা রয়েছে সেই তালিকা হচ্ছে তোমার 7 নম্বরে রাখা হয়েছে, 7 নম্বর শিডিউলের আন্ডারে। ওকে, আচ্ছা, ভেরি গুড। পরের প্রশ্ন বলবো। পরের প্রশ্ন বলছে 15 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং দ্য বিলস মাস্ট বি পাসড বাই দ্য ইচ হাউস দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইজ সেপারেট বাই দ্য স্পেশাল মেজরিটি। মানে বলছে কোন নিম্নলিখিত কোন বিলটির মাধ্যমে, কোন বিলটি লোকসভার দুটো হাউসে স্পেশাল মেজরিটিতে পাস করাতে হবে। স্পেশাল মেজরিটির কথা বলছে, সেটা অর্ডিনারি বিলের ক্ষেত্রে, মানি বিলের ক্ষেত্রে, ফিনান্স বিল, নাকি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল মানে হচ্ছে তোমার সাংবিধানিক সংবিধান
সংশোধনী, উত্তর অপশন নম্বর এইটাই, সংবিধান সংশোধনী। মনে রাখবে অ্যামেন্ডমেন্ট বিলে ভেটো পাওয়ার চলে না রাষ্ট্রপতির, ঠিক আছে, ভেটো পাওয়ার চলে না, ঠিক আছে। মানি বিল কত নম্বর হচ্ছে, আর্টিকেল নাম্বার 110, ঠিক আছে, 110 মধ্যে রয়েছে। ফিনান্সিয়াল বিল 117তে রয়েছে, 117 1 and 3, 1 and 2, 1 and 3, ঠিক আছে, ফিনান্স বিলে। আর কি মনে রাখবে এখান থেকে, মানি বিলেও একটা ভেটো পাওয়ার দিতে পারে না, ঠিক আছে, সেটা কোন ভেটো পাওয়ার, সেকেন্ড কোশ্চেন। এই দুটো কোশ্চেনের আনসার আমাকে দেবে কমেন্ট বক্সে। পরবর্তী প্রশ্ন বলছে, আরেকটা কোশ্চেন হচ্ছে, মানি বিল রাজ্যসভাতে কতদিনের সময় পায় রাজ্যসভা? 14 ডেজ। এটাও খেয়াল রাখবে, এটাও পরীক্ষা দিয়ে থাকে। আর মানি বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যেতে পারে, আর কোথাও না, রাজ্যসভায় নয়। আর কোন বিল যে সেটা মানি বিল, সেটা কে ডিসাইড করে? এটা ডিসাইড করে হচ্ছে তোমার লোকসভার স্পিকার, ঠিক আছে। আর মানি বিলের ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, তোমার মানি বিল হচ্ছে আগে রাষ্ট্রপতি থেকে পারমিশন নিয়ে সেটাকে তোমার করতে লাগে, তোমার লোকসভাতে পেশ করতে লাগে, ঠিক আছে। তো এই কটা জিনিস ছোট ছোট ব্যাপার মনে রেখে দিয়ে, ভুল হয়ে যায় পরীক্ষার সময়। বলছে, উইথ রেফারেন্স অফ দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হু ওয়াজ দ্য ফলোইং দ্য লেডি রিপ্রেজেন্টেড দ্য ইন্ডিয়ান সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, মানে বলতে যে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে নিম্নলিখিত কোন মহিলা পার্টিসিপেট করেছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931-এ, ঠিক আছে। তো এই 1931 সালে অরুণ আসফ আলী, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালি নাকি বিজয়লক্ষ্মী পণ্ডিত কে গেছিলেন? উত্তর হবে অপশন নাম্বার বি, গান্ধীজি গেছিল, তার সাথে হচ্ছে তোমার সরোজিনী নাইডু গেছিলেন। সরোজিনী নাইডু থেকে 2-3টে পয়েন্ট ঝপাঝপ করে বলে নিই। 1925 সাল হচ্ছে কানপুর অধিবেশন। কানপুর কার না কংগ্রেসের, আর সেখানে হচ্ছে ভারতবর্ষের প্রথম ভারতীয় মহিলা তিনি হচ্ছেন কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। আর প্রথম মহিলা বললে অ্যানিবেসেন্ট 1917, ঠিক আছে, অ্যানিবেসেন্ট 1917 কলকাতা অধিবেশন, প্রথম মহিলা, কিন্তু অ্যানিবেসেন্ট ভারতীয় ছিলেন না। ভারতীয় বললে সরোজিনী নাইডু 1925 কানপুর অধিবেশন, ঠিক আছে। সরোজিনী নাইডুর একটা বই আছে, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এটা খুব ইম্পর্টেন্ট বই। আর ওনাকে বলা হয় ভারতের নাইটেঙ্গেল, ঠিক আছে, নাইটেঙ্গেল তো, হ্যাঁ, ভারতের নাইটেঙ্গেল বলা হয়। সুচেতা কৃপাল, আচ্ছা, সরোজিনী নাইডু হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজ্যপাল ইউপির, আর হচ্ছে সুচেতা কৃপালি হচ্ছে প্রথম সিএম ইউপির, ভারতবর্ষের মহিলা সিএম, ঠিক আছে, ভারতবর্ষের প্রথম মহিলা সিএম সুচেতা কৃপালিনী, ঠিক আছে। বিজয়লক্ষ্মী পণ্ডিতের একটা কোয়েশ্চেন খুব আসে, ইউএনজিএ মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, এইখানে তিনি প্রথম মহিলা হিসেবে রাষ্ট্রপতি হিসেবে ইলেক্টেড হয়েছিলেন, তাও আবার ভারতে। বিজয়লক্ষ্মী পণ্ডিত হচ্ছে নেহরুর সিস্টার, বোন। Who among the following was elected the president of All India Khilafat Conference when it made the Delhi 1919 সাল? বলছে 1919 সালে যখন খেলাফত কনফারেন্স হয়েছিল, সেখানকার প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছিল? মতিলাল নেহেরু, এম এ জিন্নাহ, মহাত্মা গান্ধী নাকি শওকত আলী? অপশন নাম্বার সি কারেক্ট, মহাত্মা গান্ধী হয়েছিল। মনে রাখবে এই ধরনের কোশ্চেন্সই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, তার কারণ 50টা ইতিহাস থেকে কোশ্চেন থাকবে, মডার্ন থেকে 25টা, এবং হচ্ছে এনশিয়েন্ট মেডিভেল থেকে 50টা। হিস্ট্রির কোশ্চেন পেলে গ্র্যাপ করে নেবে যেখানেই পাও না কেন, ঠিক আছে। আর এই ধরনের কোশ্চেন্সই আসে। তো আনসার ইজ অপশন নাম্বার সি, ঠিক আছে, খিলাফত আন্দোলনের সময় 1919-এ। পরবর্তীতে বলছে আইহোল ইনস্ক্রিপশন, এই যে আইহোল ইনস্ক্রিপশন ascribe টু হুইচ অফ দ্য ফলোইং রুলস, মানে রুলার। বলছে নিম্নলিখিত 4জন রাজার নাম দেওয়া আছে, এই 4জন রাজার মধ্যে কার হচ্ছে আইহোল ইনস্ক্রিপশন বা কার নাম রয়েছে? আইহোল ইনস্ক্রিপশন পুলকেশী টু, রুদ্রদামেন, খারবেল না অশোকা? মনে রাখবে অপশন নাম্বার এ, পুলকেশী টু। রবি কীর্তি এটাকে লিখেছিলেন, তার রবি কীর্তি ছিল হচ্ছে পুলকেশী টু এর সভাকবি, ঠিক আছে। পুলকেশী টু চালুক্য বংশের রাজা ছিলেন, শ্রেষ্ঠ রাজা ছিলেন পুলকেশী টু। আর পুলকেশী টু এর সাথে হর্ষবর্ধনের লড়াই হয়েছিল নর্মদা নদীর তীরে, এবং হর্ষবর্ধনকে তিনি একটা টাইটেল দিয়েছিলেন সকল উত্তর পথনাথ। মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিভিশন হয়ে যাচ্ছে বারবার কিন্তু, ওকে। এবার লিখতে গেলে টাইম লাগে, ওই জন্য বলে দিচ্ছে যাতে তোমাদের তাড়াতাড়ি ভাড়াভাট রিভিশন হয়ে যায়। রুদ্রদামের একটা শিলালিপি আছে গুজরাটে, সেটা হচ্ছে তোমার জুনাগড় ইনস্ক্রিপশন, ঠিক আছে। আর রুদ্রদামের জুনাগড় ইনস্ক্রিপশন থেকে জানা যায় যে তিনি সুদর্শন লেক রিবিল্ড করিয়েছিলেন। সুদর্শন লেক বানিয়েছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, সেটাকে রিবিল্ড করেছিল হচ্ছে এই রুদ্রদামে, ঠিক আছে। তিনি শক বংশীয় রাজা ছিলেন, শক বংশ। আর শকদের চিরতরে ভারত থেকে বিতাড়ন করেছিল কে? শাকাহারী উপাধি নিয়েছিল, নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। খারবেল হচ্ছে হাতি গুম্ফা লিপি, হাতি গুম্ফা লিপি, এটা হচ্ছে কোথায়? এই হাতি গুম্ফা লিপি হচ্ছে ওড়িশাতে। তিনি হচ্ছেন কলিঙ্গরাজ খারবেল, যিনি হচ্ছেন জৈন ধর্ম নিয়েছিলেন,
পরীক্ষায় প্রশ্ন আসে জৈন ধর্ম, ঠিক আছে। আর অশোকের তো না জানি তোমার কত শিলালিপি রয়েছে। রুমিনদের শিলালিপি একটা খুব ইম্পর্টেন্ট, বারে বারে রিপিটেড কোশ্চেন আসে, তোমরা প্র্যাকটিস সেট করলেও পাবে রুমিনদের শিলালিপি। রুমিনদের শিলালিপি থেকে জানা যায় গৌতম বুদ্ধের জন্ম, তার কারণ তোমার কি বলে অশোক হচ্ছে ভিজিট করেছিলেন লুম্বিনী, তো এখান থেকে জানা যাচ্ছে। অশোকের শিলালিপিগুলোতে ব্রাহ্মী লিপি তিনি ইউজ করতেন, ঠিক আছে, ব্রাহ্মী লিপি। পরবর্তী প্রশ্ন বলছে যে গান্ধারা স্কুল অফ আর্ট ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং ডাইনাস্টি, মানে কোন রাজবংশের সময় গান্ধারা স্কুল অফ আর্ট, এটা তো নোবল হয়ে গেল। এবার সোজা প্রশ্ন এটা, শাকা, কুষাণ, গুপ্তাস নাকি গ্রিক্স, তো আনসার হবে শাকা 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 শাকা, ঠিক আছে, শাকা নয়। একটা কথা ভাবতে ভাবতে গেছিলাম তো ব্যাস পুরো একই হয়ে গেছে। শাকা নয়, কুষাণ। কুষাণ কে কারা? কুষাণ হচ্ছে তোমার কনিষ্ক, তার রাজধানী ছিল দুটো, একটা হচ্ছে পুরুষপুর আর ভারতের হচ্ছে মথুরা। তার হেডলেস স্ট্যাচু পাওয়া গেছিল মথুরাতে, কোথায় রা? মথুরা, ঠিক আছে। আর তার সময় হচ্ছে তোমার গান্ধার, গান্ধার হচ্ছে ইন্ডো গ্রেকো, ইন্ডিয়া মানে ভারতবর্ষ এবং হচ্ছে গ্রিকের মিশ্রণে এই শিল্পটা তৈরি হয়েছিল। এবং তার সময় আরেকটা ছিল, সেটা হচ্ছে মথুরা শিল্প, ওকে, মথুরা শিল্প। আর গুপ্তাদেরই হচ্ছে তোমার কি ছিল বলে ওটাকে, সামন্ত রাজা ছিল কুষাণ, না উল্টো বলে দিলাম, গুপ্তারা ছিল হচ্ছে কুষাণদের সামন্ত রাজা, ঠিক আছে, কুষাণদের সামন্ত রাজা ছিল গুপ্তারা, আর গুপ্তাদের সামন্ত রাজা ছিল হচ্ছে হর্ষবর্ধন, মানে পুষ্যভূতি, ওকে। নেক্সট কোয়েশ্চেন বলছে 20 নম্বর কোয়েশ্চেন বলছে কৃষ্ণদেব রায় ওয়াজ কন্টেম্পোরারি অফ শেরশাহ, হুমায়ুন, বাবর নাকি আকবর। আনসার অপশন নাম্বার এ, বাবর, ঠিক আছে, বাবরের সমসাময়িক ছিলেন। কি হলো, বাবরের সমসাময়িক ছিলেন, ঠিক আছে। আরেকটা কথা, বাবরের বই হচ্ছে তুজুকি বাবরি, প্রত্যেকে জানি এটা কোন ভাষায় লেখা, পরীক্ষায় আসবে। বাবরের হচ্ছে তুজুকি বাবরি তুর্কি ভাষায় লেখা, এটা পার্সি ভাষায় ট্রান্সলেট করিয়েছিলেন আকবরেরই নবরত্নের মধ্যে একজন, নাম হচ্ছে খানি খান্নান, ঠিক আছে, আব্দুল রহিম খানি খান্নান। তিনি হচ্ছেন বৈরাম খাঁর হচ্ছে পুত্র ছিলেন এই খানি খান্নান, তিনি হচ্ছেন ফার্সি ভাষায় ট্রান্সলেট করিয়েছিলেন। আর কৃষ্ণদেব রায়ের একটি বই মনে রাখবে, অ্যাকচুয়ালি 3টি বই তিনি লিখেছিলেন, একটা আমুক্ত মাল্যদা, খুব আসে পরীক্ষায়, আমুক্ত মাল্যদা, আর এই আমুক্ত মাল্যদা তেলুগু ভাষায় লেখা, তেলুগু ভাষায় লেখা। আরেকটা বই হচ্ছে তোমার উষা পরিণয়ম, উষা পরিণয়ম, আর একটা উষা পরিণয়ম, একটা হচ্ছে তোমার জাম্বুবতী কল্যাণম। তো জাম্বুবতী কল্যাণম, উষা পরিণয়ম এবং হচ্ছে আমুক্ত মাল্যদা, 3টে বই কৃষ্ণদেব রায়ের। আর তার হচ্ছে 8জন মন্ত্রী পরিষদ ছিল, অষ্টদিগ্গজ বলা হতো, যেটা পরবর্তীকালে শিবাজিও কন্টিনিউ করতো, ওকে। কৃষ্ণদেব রায় হচ্ছে তোমার শ্রেষ্ঠ রাজা পুরো বিজয়নগর এম্পায়ার, তো বিজয়নগর এম্পায়ারের ছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হান্টার কমিশন রিলেটেড উইথ দ্য এডুকেশনাল ডেভেলপমেন্ট ফর্ম বাই, মানে হান্টার কমিশন হচ্ছে একটা এডুকেশনাল ডেভেলপমেন্ট যেটা কে তৈরি করেছিল, লর্ড ক্যানিং, রিপন, ডাফরিন নাকি তোমার লিটন। এটা এসেছিল 1882 সালে, আর আমরা জানি 1882 সালে লর্ড রিপন ছিলেন, লর্ড রিপন, ওকে। লর্ড রিপনের সময় শ্বেতাঙ্গ বিদ্রোহ হয়, সেটা কি শ্বেতাঙ্গ বিদ্রোহ হচ্ছে তোমার ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ইলবার্ট বিল এই 1882, ঠিক আছে, 1882 সাল। আর তিনি একটা আইন লিটনের দ্বারা দ্বারা তোমার একটা প্রচলিত আইন সেটাকে তুলে দিয়েছিল, সেই আইনটা কি ছিল, কি বলছে, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ঠিক আছে। আর ডাফরিন হচ্ছে কংগ্রেসের সময় ছিল, কংগ্রেস ফাউন্ড হয়েছিল 1885-তে, সেই সময় ডাফরিন ছিল। ডাফরিন কংগ্রেসকে একটা টিপ্পনী করেছিল, খুব টিকা টিপ্পনী করেছিল, সেটা কি, ডাফরিন বলেছিল কংগ্রেসকে আণুবীক্ষণের জীব। আর ঠিক আছে, চলো বেশ। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট অর ইউনিয়ন টেরিটরি হ্যাজ দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট কভার, মানে নিম্নলিখিত 4টের মধ্যে কোন রাজ্যে বা ইউনিয়ন টেরিটরিতে সব থেকে বেশি ম্যানগ্রোভ রয়েছে পার্সেন্টেজ ওয়াইজ। তো যাই হোক, ওয়েস্ট বেঙ্গল আনসার, এটা বলতে হবেই না আমাদের, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ম্যানগ্রোভ অরণ্য সব থেকে বেশি রয়েছে। ওড়িশাতেও রয়েছে, একটা জায়গা রয়েছে ওড়িশার ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা। ভিতরকনিকা কি জন্য ইম্পর্টেন্ট, ভিতরকনিকা হচ্ছে তোমার সল্ট ওয়াটার ক্রোকোডাইল রয়েছে এই জায়গাটায়, সল্ট ওয়াটার মানে লবণাক্ত জলের ক্রোকোডাইলের জন্য ভিতরকনিকা ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট। এবং এই অঞ্চলে ভিতরকনিকা ন্যাশনাল পার্কের মধ্যে একটা জায়গা আছে গহিরমাথা বিচ, গহিরমাথা বিচ, ঠিক আছে। এই গহিরমাথা বিচে ইম্পর্টেন্ট হচ্ছে অলিভ রেডলি টার্টল,
অলিভ রিডলি টার্টল হচ্ছে গহিরমাথা বিচে পাওয়া যায়। বিচের কথা যখন নিয়ে আসছে, ওড়িশার একটা বিচ আছে, নাম হচ্ছে তোমার কি নাম, তুঙ্গভদ্রা বিচ। এই তুঙ্গভদ্রা বিচ হচ্ছে তোমার তোমার সব থেকে ক্লিনেস্ট বিচ, যেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্লু ফ্ল্যাগ পেয়েছে, ব্লু ফ্ল্যাগ, ঠিক আছে। তুঙ্গভদ্রা বিচ, চন্দ্রভাগা, হ্যাঁ চন্দ্রভাগা, চন্দ্রভাগা, চন্দ্রভাগা বিচ হচ্ছে তোমার ব্লু ফ্ল্যাগ পেয়েছিল ওড়িশার বিচ। পরবর্তীতে প্রশ্ন বলছে যে দ্য অপারেশন থ্রাস্ট হ্যাজ বিন লঞ্চড বাই ইন কোন ইন্ডিয়ান অর্গানাইজেশন, ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইসরো নাকি আরআরবি। উত্তর অপশন নাম্বার এ হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। এই তোমার অপারেশন থ্রাস্ট, থ্রাস্ট মানে কি, তৃষ্ণা, তৃষ্ণা কি দ্বারা মেটে, জল দ্বারা। তো তোমার রেলওয়ে তোমার একটা অভিযান চালিয়েছিল, যে হচ্ছে পুরো রেলওয়ে যে সিস্টেম রয়েছে এখানে, স্টেশন টেশন, এখানে যে যে স্টল গুলো রয়েছে, এরা কেউ আনঅথরাইজড কোনো কোম্পানির জলের বোতল বিক্রি করতে পারবে না। তা তো কয়েকজনকে, বেশ 1000 জনেরও 1300 মতন জনকে অ্যারেস্টও করে নিয়েছিল। তো সেটাই ছিল অপারেশন থ্রাস্ট, ঠিক আছে। আনঅথরাইজড বা ইলিগাল কোম্পানি, যেগুলো তোমার রেজিস্টার্ড নয়, সেগুলো জল বিক্রি করতে পারবে না। ইসরো হচ্ছে ফাউন্ড হচ্ছে 1969 সালে। আর 1969 সালে ভারতবর্ষের প্রথম কি স্থাপিত হয়েছিল না, হচ্ছে তা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তারাপুরে। এগুলো বলছি তার কারণ হচ্ছে তারাপুর, ঠিক আছে। এগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওই 1969-এ, ওকে। ডিআরডিও স্থাপিত হয়েছিল 1958 সাল, 1958, কি বললাম, ডিআরডিও, ঠিক আছে, ডিআরডিও। আর আরবিআই ফাউন্ড হচ্ছিল 1935, আমরা জানি এগুলো। 1949-এ ন্যাশনালাইজ হয়েছিল। 23 নম্বর বলছে হুইচ কান্ট্রি হ্যাজ বিন চোজেন টু হোস্ট দ্য 2026-এর অলিম্পিক উইন্টার, বলেছে উইন্টার গেমস, ঠিক আছে। 2026-এর উইন্টার গেমস আসতেই পারে, তার কারণ নেক্সট 26-এই হচ্ছে হবে। তো ফ্রান্স হবে, অস্ট্রেলিয়া হবে, ইটালি হবে নাকি পোল্যান্ড হবে। তো মনে রাখবে ফ্রান্সের একটা জায়গা রয়েছে চ্যামোনিক্স বলে, চ্যামোনিক্স, ঠিক আছে। এই চ্যামোনিক্সে প্রথম উইন্টার গেম স্টার্ট হয়েছিল 1924 সাল। 1924 সালে প্রথম উইন্টার গেম হয় চ্যামোনিক্স, ফ্রান্সে। কিন্তু এইটার আনসার হবে অপশন নাম্বার সি, ইটালি মিলান শহর। ইটালির মিলান শহরে হচ্ছে তোমার 26-এর উইন্টার গেম হবে, মনে থাকবে। আচ্ছা, 24-এটা তো ফ্রান্সেই হলো, প্যারিসে। ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে ট্রপিক অফ ক্যান্সার পাস করেনি? পুরুলিয়া, নদিয়া, বর্ধমান নাকি বীরভূম। আনসার ইজ অপশন নাম্বার ডি, বীরভূম। তাহলে পাস করেছে পুরুলিয়া, নদিয়া, বর্ধমানের দুটো কিন্তু এখন বর্তমানে, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, এবং সাথে মনে রাখবে বাঁকুড়া, বাঁকুড়া, ওকে। পরবর্তী প্রশ্ন বলছে, একদম শেষ প্রশ্ন, 25 নম্বর কোয়েশ্চেন বলছে টু অবজেক্ট রিপেল ইচ আদার, মানে দুটো বস্তু একে অপরকে কি করবে তোমার, মানে কি করে, বিকর্ষণ করবে। দিস রিপালশন কুড বি ডিউ টু, ঠিক আছে। দেখো আমি এখানে তোমার ক্যালানে কোশ্চেন আনিনি এখানে, ঠিক আছে, যে একদম পাতি পাতি কোশ্চেন, মণিপুরের রাজধানী বলো, হ্যাঁ, বেঙ্গালুরুকে কি বলে। তো এই ধরনের পাতি পাতি কোশ্চেন আনি, একদম স্ট্যান্ডার্ড বেস্ট বেস্ট কোয়ালিটির কোশ্চেন এনেছি, যাতে তোমাদের রিভিশন এবং হচ্ছে ভালো হয়। তার কারণ এক্সামটা তো দেখতে হবে, ডব্লিউবিসিএস এর মতন এক্সাম, সেখানে কিন্তু যথেষ্ট ভালো প্রশ্ন আসে, স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, ঠিক আছে। সেই জন্য আর এখন যা ট্রেন্ড দেখছি কয়েক বছর থেকে, তো ভালো প্রশ্ন করছে, সেই জন্য প্রিপারেশন হবে এখন থেকেই করতে হবে, আজকে থেকেই করতে হবে, ঠিক আছে, যাতে গিয়ে ডিসেম্বরে গিয়ে ওই তোমার 10 দিন 15 দিন আগে যেন আমাদের ই না হয়, প্রবলেম না হয়, ঠিক আছে। তো যাই হোক, করতে থাকো প্রিপারেশন, এবং যদি ভালো লাগে কোয়েশ্চেন্স, যদি ভালো লাগে আমার প্রেজেন্টেশন, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা যারা প্রিপারেশন করছে, ঠিক আছে। চলো শেষ করি। বলছে ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্সে ঘর্ষণ, তো ঘর্ষণের ফলে থোড়ি না তুমি একে একবারকে তোমার ইয়ে করবে, বিকর্ষণ করবে। ইলেকট্রোস্ট্যাটিক হতে পারে, ম্যাগনেটিক এটাও তো হতে পারে, ম্যাগনেটিক নর্থ পোল নর্থ পোল, সাউথ পোল মানে সেম যদি হয়ে যায় তাহলে বিকর্ষণ করবে। তার আনসার ইজ অপশন নাম্বার এ এন্ড বি, বি এন্ড সি হওয়া উচিত, অপশন নাম্বার ডি তে তাই বলেছে। হ্যাঁ, আইদার এ ম্যাগনেটিক অর, হ্যাঁ হ্যাঁ, তো অপশন নাম্বার ডি হবে, হয় ম্যাগনেটিক হতে হবে আর না হলে তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হতে হবে। তো অপশন নাম্বার ডি কারেক্ট, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক হচ্ছে তোমার অ্যাটমসে দেখা যায়, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সম্পূর্ণ করে দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে সোমবার একই সময়, এই সময়ে, ডব্লিউবিসিএস
প্রিলিমিনারি নিয়ে হচ্ছে মঙ্গলবারে, আর সোমবারে দেখা হচ্ছে তোমার জেনারেল সায়েন্স, ঠিক আছে? তো জেনারেল সায়েন্স সোমবারে, মঙ্গলবারে ডব্লিউবিসিএস, আবার জেনারেল সায়েন্স, আবার ডব্লিউবিসিএস, এভাবে করে সারা সপ্তাহে সোম থেকে শনিবার, ঠিক আছে?